নমস্কার। আজকে আমাদের এই চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার্স বলতে পারেন পূরণ হয়েছে এবং আজকের দিনে আমাদের এই চ্যানেলে একজন বিশেষ মানুষ এসছে। দেখুন না, উনি যিনি এসছেন ওনার ব্যক্তিগতভাবে পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ উনি অনেক কিছু গুণের অধিকারী। ওনাকে সবাই কম বেশি চেনেন। প্রথম কথা বলে দিই, উনি হচ্ছে প্রথমে একজন বিশিষ্ট শিক্ষক, সেই সঙ্গে নাট্যকার, সেই সঙ্গে সমাজের বিশেষ দিকগুলো সংবাদপত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন, যেগুলো হয়তো আপনারা ওনার চ্যানেলে ভিজিট করে জানতে পারবেন। সেই সঙ্গে আরও একটা বিশেষ দিক, ওনাকে আরও একটা নাম আছে ওনার, বটবৃক্ষের ফেরিওয়ালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বটবৃক্ষের ফেরিওয়ালা নামে ওনাকে পরিচিত। আসুন ওনাকে প্রথমে আমন্ত্রণ জানাই এবং স্বাগত জানাই, সেই সঙ্গে ওনার কাছ থেকে জেনে নিই এই সকল কীভাবে উনি মেনটেন করলেন, সেই সঙ্গে বটবৃক্ষের ফেরিওয়ালা ওনাকে যে বলা হয় কী ইতিহাস রয়েছে এই ফেরিওয়ালার পিছনে। চলুন স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। হ্যাঁ স্যার, অবশ্যই থ্যাংক ইউ আসার জন্য। আপনার এত সময়, এত বিজি, আপনি স্টুডেন্টসের সব কিছু দেখছেন, স্কুলে এত দায়িত্ব, তারপরে হচ্ছে নাট্যকার, আপনি একটা সাংবাদিক পেশার সঙ্গেও যুক্ত আছেন। সেই সঙ্গে আরও একটা নামে সবাই পরিচিত হয়ে আছে, বটবৃক্ষের ফেরিওয়ালা। স্যার প্রথমে আমি ইতিহাস জানবো। স্যার প্রথমে বলুন, এই যে প্রথমে আমি একটা করে জানবো, শিক্ষকতা আপনি এসছেন, স্যার কী এমন কারণ হয়েছিল যে শিক্ষকতা পেশাটাকে বেছে নিলেন? ভালো বলেছো। আগে প্রথম তোমার আজকে চ্যানেলের 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে, তোমাকে নিঃসন্দেহে আমি আমার পক্ষ থেকে অভিবাদন এবং তুমি আরও এগিয়ে যাও এই কামনা করি। থ্যাংক ইউ স্যার। আজকের এই যে তুমি প্রশ্নটা করলে যে শিক্ষকতা পেশা আমি কেন বেছে নিলাম, এটা ভালো প্রশ্ন করেছো। তার কারণটা হচ্ছে আমার বাবা শিক্ষক, আমার দাদা শিক্ষক, এবং তাছাড়া আমার জীবনের প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল যে আমি সমাজের মেরুদণ্ড হব। কারণ আপনি দেখবেন যারা চাকরি করে, যে সমস্ত অন্য সেক্টর আছে সেখানে তারা শুধু চাকরি করেন, কিন্তু যখন শিক্ষক কোন রাস্তা দিয়ে বেরিয়ে যান, ছাত্র বলে স্যার ভালো আছেন, স্যার বাসে হোক, ট্রেনে হোক, ট্রামে হোক, সেখানেই প্রণাম করি। ফলে সেখানেই হচ্ছে এই শিক্ষকতার সবচেয়ে বড় নৈতিকতা। তো সেই জন্য আমার মনে হয়েছে যে একটা কুমোর যেমন মাটি এবং খড় দিয়ে মূর্তি বানায়, আমি তেমন মাটির ঢেলাকে নতুন করে সাজিয়ে আমার ছাত্র বানাবো এমনভাবে যারা একদিন সুশিক্ষায় শিক্ষিত হবে। তার জন্যই আমার শিক্ষকতার পেশায় আসা। একদম স্যার, আপনার এই কথাটা যারা শুনছেন, কথাটার প্রত্যেকটা শব্দের মধ্যে একটা ইন্টারনাল ও এক্সটার্নাল দুটোই মিনিং আছে এবং এই মিনিংগুলো কিন্তু সোসাইটিকে চেঞ্জ করার হিতে কিন্তু রয়েছে। এখন ভালো করে কথাগুলো শুনবেন। তো স্যার, আপনি তো পড়াচ্ছেন 2019-এ কোভিড-19 এর, তারপর থেকে অনলাইন এবং অফলাইন দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে। অনলাইনে অনেকে সরকার পক্ষ থেকে সাপোর্ট করছে, ট্যাব দিচ্ছে, আবার অফলাইনের ক্ষেত্রে কি হয়েছে, পড়ানো হচ্ছে। আপনার মধ্যে অফলাইন এবং অনলাইনের ক্ষেত্রে কোন দিকটা ভালো, মানে কোনটা সুবিধা হবে স্টুডেন্টসের দিকে? দেখুন, এই অফলাইন এবং অনলাইন এই ব্যাপারটাকে আমাদের দুটো সেক্টরে ভাগ করতে হবে। একটা হচ্ছে আরবান সেক্টর, একটা রুরাল সেক্টর। যদি রুরাল সেক্টর হয় সেখানে অনলাইন বর্তমান একটু উন্নত হলেও সেখানে কিন্তু খুব একটা কাজ করে না, কারণ সেখানে এখনো পর্যন্ত অফলাইন শিক্ষককে সম্মান, শিক্ষকের সামনে চাক্ষুষ দেখে তার কাছে পড়াশোনা করার এরকম একটা মানসিকতা আছে রুরাল। আর আরবানের ক্ষেত্রে হলে, যদি শহরের ক্ষেত্রে হয়, সেখানে খানিকটা এখন ফ্যাশন এসে গেছে যে আস্তে আস্তে মানুষ আপডেটেড হচ্ছে, তারা অনলাইনকে বেছে নিচ্ছে। তবে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে অফলাইন এবং অনলাইনের মধ্যে সবচেয়ে ভালো কোনটা, আমি অবশ্যই বলবো যে অনলাইনে হয়তো পড়াশোনা হতে পারে, কিন্তু অফলাইনে সবচেয়ে ভালো পড়াশোনা হয় অফলাইনের ক্ষেত্রে। হ্যাঁ, অফলাইনের ক্ষেত্রে। কারণ সেখানে শিক্ষকের সঙ্গে ছাত্রের যে ইন্টারাকশান, যাকে বাংলায় বলে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়া যদি না হয় কখনো সেখানে শিক্ষা, এমনি আমি অনলাইনে পড়ে যাচ্ছি তার মানে এই নয় যে শিক্ষকতার সম্পূর্ণ আমার সার্থকতা আসছে। কারণ শিক্ষক সামনে থাকবেন, তার সামনে চাক্ষুষ দেখবো, তার কাছ থেকে জিনিসটা বুঝে নেবো, এই যে প্র্যাকটিস, অবশ্যই ডাউট ক্লিয়ারেন্স থাকবে। না হলে আমি অনলাইনে করতে করতে কোনো সময় মনে হচ্ছে অনলাইনে ভিডিও হচ্ছে কিংবা অডিও হচ্ছে, আমি এখানে ফেসবুক দেখছি, আমি টুইটার দেখছি, আমার মনটা ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অফলাইনের কোনো বিকল্প হয় না। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন আছে। ধরুন এখন চাকরির ব্যাপারটা বুঝতে পারছেন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা সার্ভিস নিয়ে একটা প্রচুর প্রবলেম চলছে। অনেকে কি করছে, স্কুলে পড়ার প্রতি একটা আগ্রহটা, ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে। স্কুলে শুধু নয়,
কলেজের ক্ষেত্রেও যে অ্যাডমিশন যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু অনেকটা কম। এবার স্যার আপনার মতে কোন জিনিসটা ফোকাস দেওয়া উচিত, যেটা করলে স্টুডেন্টসরা বেশি করে অ্যাডমিশন হবে, পড়ার দিকে তাদের আগ্রহটা বাড়বে? ব্যাপারটা কি, তুমি এই যে প্রশ্নটা করলে এর মানে এটাকে ভালো করে ব্রডলি ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু তথ্য এসে যাবে, সেগুলো অন ক্যামেরা হয়তো সব কিছু কথা বলতে পারবো না। যেটুকু আমি অবশ্যই বলতে পারি যে ধরুন এই বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি কথাটা এমনভাবে এসে গেছে যে দুর্নীতিকে অর্থাৎ চাল আর কাঁকরকে আমরা আলাদা করতে পারছি না। যে ছাত্রটি বিদ্যালয়ে আসছে, যখন কালকে জানতে পারলো যে ওই যে শিক্ষকটা আমাকে এতদিন পড়িয়েছে তিনি যোগ্য শিক্ষক না অযোগ্য শিক্ষক, তার মধ্যে একটা ডাউট আসছে। তারপরে আমরা দেখছি যে সরকার থেকে এখন নানা রকমভাবে গিফট দেওয়া হচ্ছে, ব্যাগ পত্র মোবাইল অনেক দেওয়া হচ্ছে, কিন্তু আমার যেন কোথায় মনে হচ্ছে, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, যে ধরুন শিক্ষাটাই যে আমাদের, আমি একটা উদাহরণ দিই, 35 দিন পরে আমাদের স্কুল খুললো 29শে অক্টোবর 2025, কিংবা কোনো কোনো স্কুল খুলেছে শনিবার দিন। তাই 35 দিন যদি স্কুল বন্ধ থাকে, ক্লাস 5-এর ছেলেরা 6-এর ছেলেমেয়েরা তারা কিন্তু প্রায় অর্ধেক জিনিসই ভুলে যাবে। ফলে শিক্ষকতার ক্ষেত্রে এইটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র উপঢৌকন বা কোনো গিফট দিলে হয় না, তাকে শিক্ষাটাকে অবশ্যই সচল করতে হবে। তার জন্য স্কুলটা বেশি বেশি করে খোলা রাখতে হবে আমার বিশ্বাস। না, আপনি চাইছেন যে একটা রেগুলারিটি যেন মেনটেন, কন্টিনিউটি, একটা কন্টিনিউটি থাকে। ছুটি থাকবে অবশ্যই 10 দিন 12 দিন 15 দিন, ঠিক আছে, কিন্তু 35 দিন যে একটা টাইম কনজিউমিং ম্যাটার, এটা নিঃসন্দেহে একটা রেস্ট্রিক্ট করবে পড়াশোনাকে বলে আমার বিশ্বাস। তো স্যার লাস্ট প্রশ্ন আমার এডুকেশন সেক্টর থেকে। বর্তমানে তো এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, তারপর অনেক মেটা এআই চলে এসছে। স্যার এটার ক্ষেত্রে কি স্কুলের ক্লাসরুমের ক্ষেত্রে কোনো কানেকশন বন্ডিং হতে পারে, বা ক্লাসরুমে কিছুটা আপগ্রেডেশন ভার্সন নিয়ে আসা যাবে? তোমার এই প্রশ্নটা সেসব দেশের ক্ষেত্রে প্রযোজ্য যারা হচ্ছে অলরেডি ডেভেলপড কান্ট্রি। আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর, যদি এই প্রশ্নটা আমি করি কলকাতার ডনবক্স কিংবা স্কটিশ চার্চ স্কুলের ক্ষেত্রে, এটা হয়তো অবশ্যই অ্যাপ্লিকেবল হবে। যদি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একেবারে নন্দীগ্রামের যেখানে প্রত্যন্ত গ্রাম, যেখানে এখনো পর্যন্ত মরাম পড়েনি, সেই জায়গার ক্ষেত্রে মেটা বা চ্যাট জিপিটি দিয়ে ক্লাসরুম করানো একটা স্বপ্নের ব্যাপার। কেন স্বপ্নের ব্যাপার? না, আমাদের স্কুলের যে ক্লাসরুম করার জন্য যেটুকু পরিষেবা আসা উচিত সরকার থেকে, সে সমস্ত পরিষেবা আসে না। তার জন্য আমরা বারবার আবেদন করি, কিন্তু কি হয় এটা তোমাকে বলতে আমাদের কোনো দ্বিধা নেই। যে সমস্ত স্কুলগুলো রোড সাইডের স্কুল, যেমন নন্দীগ্রাম বিএমটি স্কুল, সেই সমস্ত স্কুলগুলো সমস্ত টাকা বারে বারে প্রতি বছর তারাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে। যেগুলো আমরা প্রান্তিক স্কুল, গ্রামের স্কুল, বারবার আবেদন করা সত্ত্বেও খানিকটা ওই ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি যে মেকেলে বলেছে, চুঁয়ে পড়া নীতি, সেই চুঁয়ে পড়া নীতির মতো উপরে জল ঢালছে, চুঁয়ে 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 আমাদের হয়তো 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ পাচ্ছি। যতদিন না পর্যন্ত রুমগুলো ভালো করে, মানে একটা শিক্ষার জন্য যেটুকু বেসিক নিডস, ইনফ্রাস্ট্রাকচার, ক্লাস চলছে, বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, ছাত্ররা কি শিখবে? তাহলে এইগুলোকে আগে মডিফাই না করে, ক্ল্যারিফাই না করে কখনো চ্যাট জিপিটি বা ওই মেটার কথা আমরা ভাবতে পারি না। একদম স্যার, যারা দেখলেন খুব ভালো উত্তর দিলেন স্যার। এবারে প্রথমেই একটা স্কুলের প্রথম যে বেসিক নিডসটা হচ্ছে, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। পড়ার জন্য যে কিটস বলবো আমরা, স্টাডি কিটস বলবো, টুল কিট বলতে পারবো, এইসব জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে একটা টিচারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তারপর ইন্টারেক্টিভ প্যানেল বোর্ডেরও অনেক জায়গায় চলে এসেছে, সেটা হলে কিন্তু অনেকটা বেটার পজিশন এখন সম্ভব। হ্যাঁ সম্ভব, এটা আশা করি স্যার এখন না হলেও ভবিষ্যতে আগামী 5 বছরে হয়তো 10 একদিন হয়তো আসতে পারে, একদম সুবিধা হবে। এবারে স্যার বলি আপনাকে, আপনার নাম আরো একটা আছে, এটা হচ্ছে বটবৃক্ষের ফেরিওয়ালা। স্যার নামটা কিভাবে আপনার মাথায় এলো? ভালো প্রশ্ন করেছো। এই বটবৃক্ষের ফেরিওয়ালা এই ব্যাপারটা প্রথম আমার মাথায় আসে 19শে জুলাই 2025, কারণ ওই দিন হচ্ছে আমার জন্মদিন। আচ্ছা স্যার, ওই 19শে জুলাই 2025-এর ঠিক আগের দিন 18ই জুলাই 2025, তো আমি দেখলাম যে একজন ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছেন
তিনি হাতে একটা গাছ নিয়ে যাচ্ছেন। তো আমি তখন তাকে প্রশ্ন করলাম যে ভাই তুমি তো ফেরি করছো নানা রকম জিনিসপত্র, তো হাতে এই গাছটা কেন? না, আমি আমার জীবন যেমন এইগুলোকে ফেরি করে করে, তেমন এই যে গাছটা নিয়ে যাচ্ছি এটা আমাকে অক্সিজেন ফেরি করবে। তখন শুনে তো কথাটা খুব ভালো লাগলো আমার। এবং ঠিক তার পরের দিন 19শে জুলাই 2025 আমার জন্মদিন। আমি তখন সেই দিন প্ল্যানিং করলাম যে তাহলে আমার জন্মদিন থেকেই আমি এই বট গাছ লাগানো শুরু করব। এই জন্য আমার প্রথম গাছ আমি লাগাই 19শে জুলাই 2025, এবং সেখান থেকে বটবৃক্ষ যেখানেই আমি যাচ্ছি সেখানেই আমি বটবৃক্ষ লাগাই। কারণ আমার এই যে নেশা, তো ওইখান থেকেই মূলত শুরু হয় বটবৃক্ষের ফেরিওয়ালা নামটা, যেহেতু তার আগের দিন আমি জেনেছিলাম। তার মানে একজন সাধারণ ব্যক্তি আপনাকে পুরোপুরি ভাবে ইন্সপায়ার করে চলে গেল এবং আপনার কনসেপ্টটা পুরো চেঞ্জ করে দিল যে আপনার এনভায়রনমেন্টটা কে ভালো রাখতে হবে। সাধারণ একজন মানুষ একজন ফেরিও করছে, অবশ্যই তার মধ্যে যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু মানে তার মূল্য নেই, অমূল্য জিনিস তার মধ্যে কনসেপ্টটা যেটা ছিল। অবশ্যই, কারণ আমার 20 বছর চাকরি জীবনে আমি দেখছি যে একজন ফেরিওয়ালা সে স্বাভাবিক তার প্লাস্টিক নানা রকম ফেরি করবে, কিন্তু হাতে গাছটা নিচ্ছে কেন? তখন সেই যে তার যে এই কথাটা থেকেই আমি হঠাৎ ইন্সপায়ার হয়ে গেলাম। ভালো কথা তো, কিন্তু তার পরের দিন থেকেই আমি 19শে জুলাই থেকে শুরু করলাম বটবৃক্ষের ফেরিওয়ালা, এই নামটা আমি বেছে নিলাম। আপনারা শুনছেন তো, একটা সাধারণ মানুষ কিভাবে একজন স্যারকে ইন্সপায়ার করতে পারে। শুধুমাত্র মনের মধ্যে যদি দৃঢ়তা থাকে এবং সংযম থাকে, যে কোনো জিনিস সোসাইটিকে চেঞ্জ করার জন্য অনেকে বলে না যে শুধুমাত্র পলিটিশিয়ানরা পারে, এডুকেটেডরা পারে, সাধারণ ব্যক্তিও পারে যদি তার ভালো কিছু করার ক্ষমতা থাকে, যদি সমাজকে চেঞ্জ করার যদি দৃঢ় ইচ্ছা থাকে মনের মধ্যে, তাহলে কিন্তু সে সব দিক দিয়ে করতে পারে। এটা কিন্তু চলন্ত প্রমাণ হচ্ছে স্যারের, বুঝতে পারছেন আপনারা, স্যারকে ইন্সপায়ার করেছে, সেখান থেকেই বটবৃক্ষের ফেরিওয়ালার নাম হিসেবে পরিচিত হয়ে গেছে। আচ্ছা স্যার, এখন পর্যন্ত আজকে হচ্ছে 30শে অক্টোবর, এখন পর্যন্ত কতগুলো বট গাছ লেগেছেন আপনি? আজকে এই 30শে অক্টোবর পর্যন্ত আমি নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, খেজুরি 1, খেজুরি 2 ও আমাদের পূর্ব মেদিনীপুরে যে 25টা ব্লক, একমাত্র দীঘাতে আমি যাইনি, আর না হলে 24টা ব্লকে আমি পা রেখেছি। এবং কলকাতার নাকতলা, বাঁশদ্রোণী, গড়িয়া, এসপ্লানেড, ধর্মতলা, এই নিয়ে আজ পর্যন্ত আমি লাগিয়েছি 222টি বটবৃক্ষ। 222টি? এই যে আমার সঙ্গে আজকে একটা বটবৃক্ষ এখানে নিয়ে এসেছি, আজকে এখান থেকে যাওয়ার পথে আরেকটি লাগিয়ে যাব। অর্থাৎ এখনো পর্যন্ত আমি লাগিয়েছি, আজকে 30শে অক্টোবর 2025 পর্যন্ত আমি লাগিয়েছি 222টি বটবৃক্ষ। আজকে এটা কোথায় লাগাবেন? এটাকে আজকে যখন আমি আসছি তখন আমার বাড়ি, আমার দেশ বাড়ি যেখানে ভগবানপুর, তারা আমাকে ফোন করে বলল যে মাস্টারমশাই আপনি কলকাতায় যাচ্ছেন লাগাতে, ধর্মতলায় লাগাতে যাচ্ছেন, আপনার যে দেশ বাড়ি ভগবানপুর সেখানে একটা লাগাবেন না? আমি তো ঠিক আছে, তাহলে তোমরা একটা ডেট করো আর কোনো একটা জায়গা চুজ করে রাখো। তারা আজ সকালবেলা আমাকে ফোন করলো যে মাস্টারমশাই আপনি আসুন, এই জায়গাটায় আপনি লাগাবেন। কিন্তু এখন আমি যাচ্ছি ভগবানপুরে একটা জায়গাতে, এখান থেকে বেরিয়ে ভগবানপুরে একটা জায়গাতে এই বটবৃক্ষ লাগাবো। তার মানে আপনি স্কুল করলেন, এত হেডেক থাকে, আপনার প্রেশার থাকে, অবশ্যই, তারপরে আপনাদের পরিবেশের প্রতি এত যত্নশীল। অবশ্যই, আমি আজকে পুরো বিদ্যালয় করেছি, আজকে আমাদের সাইকেল দেওয়া হচ্ছে, সাইকেল দেওয়া শেষ করার পরে আমি এখানে বসেছি, তারপরে বাড়ি ঢোকার আগে এই বটবৃক্ষ লাগিয়ে আমি বাড়ি ঢুকবো। আচ্ছা স্যার, এরপরে একটা আমি প্রশ্ন করি, এই যে মানুষজন যারা দেখছে আপনি তো বট গাছ লাগাচ্ছেন বিভিন্ন জায়গাতে, সাপোর্ট করছে? সাপোর্ট করছে বলতে হ্যাঁ, তুমি একটা ভালো প্রশ্ন করেছো। একটা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। মিশ্র প্রতিক্রিয়া মানে ধরুন 95% ক্ষেত্রে কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি যে হ্যাঁ আপনি একটা ভালো কাজ করছেন, নিঃসন্দেহে একটা পরিবেশকে বাঁচাচ্ছেন, সুন্দর কাজ করছেন। আবার কিছু কিছু ব্যক্তি তারা দেখলাম রেগে যাচ্ছে, এই বট গাছ আপনি লাগাচ্ছেন কেন? আপনাকে নিশ্চয়ই সরকার টাকা দেয়, আপনাকে নিশ্চয়ই টাকা দেয়, আপনি নিশ্চয়ই টাকার লোভে এসছেন। আমি মানে জাস্ট একটা জিনিস খুঁজে পাচ্ছি না, যবে থেকে বট গাছ আমি লাগানো শুরু করেছি প্রায় অসংখ্য ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন আপনি কেন লাগাচ্ছেন, নিশ্চয়ই আপনার কোনো লাভ আছে, নিশ্চয়ই আপনার কোনো এখানে এই যে লাগাচ্ছেন নিশ্চয়ই কেউ টাকা দেয়, আমাকে কেউ আপনাকে টাকা দেয়। আমি বুঝে উঠতে পারি না যে মানুষ নিঃস্বার্থভাবে কি কোনো কাজ করতে পারে না, সব ক্ষেত্রেই টাকা। এই একটা মিশ্র প্রতিক্রিয়া আমি পেয়েছি। এটা তো স্যার হবেই, ভালো কাজ করতে গেলে সমাজের কিছু মানুষ আছে আপনাকে টেনে নামানোর চেষ্টা, একদম তাই, তারা চায় না কোনোদিনই
সমাজকে ভালো করুন, নাহলে কি হবে আপনার যে অ্যাম্বিশনটা সেটা তো কোনোদিন ফুলফিল করতে পারবে না, ওরা তো ওই লেভেলে যেতে পারবে না আপনার লেভেলে, আপনাকে কি করবে তাদের লেভেলে নিয়ে আসার চেষ্টা করবে। একদম তাই। মিশ্র প্রতিক্রিয়া পেলেও অবশ্যই আমাদের এখানে বা যারা দেখছেন তা বলবো, যদি আপনারা চান কোনো জায়গাতে কোনো বট গাছ লাগানোর জন্য আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, এই কমেন্টে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, স্যার হয়তো স্যারকে আমি ফরওয়ার্ড করে দেবো, স্যার যদি মনে করে ওই জায়গাটা কিন্তু বট গাছ লাগাতে হবে। স্যার লাগাবেন তো? অবশ্যই। আমাকে শুধু তুমি একবার বলে দিবে যে মাস্টারমশাই এই গাছে এই জায়গাটায় একটা আবেদন এসছে, আমি সঙ্গে সঙ্গে একদিনের মধ্যেই আমি ওখানে পৌঁছে যাব বটবৃক্ষ নিয়ে। বট গাছ আমার নার্সারিতে অর্ডার দেওয়া আছে, এরকম বড় বড় হতে পারে, যখন যেমন পাওয়া যায়। আমি সেই জায়গাটাতে অবশ্যই একদিন সময় লাগবে, কারণ আমাকে তো একটু নিজের মধ্যে একটুখানি স্কুল আছে, এদিকে করতে হবে, দুটো বাচ্চাকে পড়া, আমার নিজের দুটো মেয়েকে পড়াশোনার ব্যাপার আছে, তো একটা দিন পরে আমি অবশ্যই পৌঁছে যাব যেখানে বলবেন বটবৃক্ষ লাগাতে। তাহলে যারা ভিউয়ার্স আছেন, আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু কমেন্ট করবেন, সেই কমেন্টে স্ক্রিনশট করে স্যারের কাছে পাঠিয়ে দেবো। স্যার কিন্তু আপনাদের অবশ্যই যোগাযোগ করবে বা স্যারের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমি কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট আপনারা যদি স্যারকে করেন, কিংবা স্যার কিন্তু দেখুন স্যার কিন্তু একটা মহান উদ্যোগ নিয়েছে, সবাই আসুন না আমরা সবাই মিলে স্যারকে সহযোগিতা করি। একদম আমাদের সহযোগিতা শুধু একটাই, স্যারকে বলবো গাছ লাগানোর কথা, যখন স্যারের প্রয়োজন হবে কোনো হেল্প লাগবে আমরা কিন্তু আমাদের সময় নিয়ে কিন্তু স্যারকে হেল্প করবো, এইটুকু তো আমরা করতেই পারি। তাহলে কেউ যদি মহান কাজ করে আমরা কি সাহায্য করতে পারবো বা এগিয়ে যেতে পারবো? গাছ আপনি লাগিয়ে দিলেন, এরপরে তো বুঝতেই পারছেন লাগিয়ে দেওয়ার পর আপনার হাতে কিছু থাকে না। এবারে বুঝতে পারছেন প্রকৃতি অন্যরকম, সবসময় তো একই রকম থাকে না, রোদ বৃষ্টি জল টল অনেক কিছু আছে। এবার স্যার এই গাছ লাগানো থেকে বড় হওয়া পর্যন্ত চ্যালেঞ্জ কি থাকে, বা চ্যালেঞ্জ যদি থাকে আপনি কি করে এইগুলো মোকাবিলা করবেন ভাবছেন? চ্যালেঞ্জ বলতে আমি যেখানে যেখানে গাছ লাগিয়েছি সেখানকার একটা গোষ্ঠীকে বা কয়েকজন ব্যক্তিকে জানানোর পরে গাছ লাগিয়েছি, কখনো এমনি গিয়ে গাছ লাগাই না। যেখানে গাছ লাগাবো বটবৃক্ষটা, সেখানে তার সঙ্গে তার পার্শ্ববর্তী 4-5জনকে আগে ডেকে নিয়েছি, দাদা এখানটা গাছ লাগালে আপনাদের কারো সমস্যা হবে না, বলে না সমস্যা হবে না। তারপরে ওনাদেরকে দরকারে আমি 50 টাকা কিংবা 100 টাকা ইনসেন্টিভ দিয়েছি, এই কারণে যে দাদা আপনি আগামী 10 দিন কিংবা 15 দিন একটু জল দেবেন, একটু বেড়া দিয়ে দিবেন, তার জন্য আমি আপনাকে 50 টাকা বা 100 টাকা দিয়েছি। অনেক ক্ষেত্রে অনেকে নিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে নেয় না, যে না না আপনি পরিবেশের জন্য লাগাচ্ছেন, আমরা একটু জল দিতে পারবো না। ফলে তুমি যে বললে চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জের অবশ্যই আমি মানে এই যে ব্যাপারগুলো আপনার চেষ্টা করছি, কিন্তু এরপরে যদি কেউ উবড়ে দেয় বা করে দেয় আমার তো কিছু করার নেই, আমি চেষ্টা করছি আমার সর্বোত্তম ভাবে। বর্তমান প্রজন্ম যেটা আছে, ইয়ং জেনারেশন, তারা কতটা পরিবেশ নিয়ে সচেতন? বিশেষ ইয়ং জেনারেশন কি আপনাকে সাপোর্ট করে যখন আপনি যান? ইয়াং জেনারেশনের কাছ থেকে সাপোর্ট খুব একটা পাই না, কারণ ইয়াং জেনারেশন তারা সর্বদাই মোবাইলে বুঁদ হয়ে আছে। ধরুন আমি যে এই যে বিদ্যালয় থেকে গিয়ে বটবৃক্ষ লাগাচ্ছি কিংবা বিদ্যালয়ে আসার পথে বটবৃক্ষ লাগাচ্ছি, বা নানা রকমভাবে গাছ গোড়া কোথায় লতা পাতা লেগে গেছে কিনা আমি ছাড়াচ্ছি, আর আমি দেখেছি বেশিরভাগ ইয়াং জেনারেশন তারা মাঠে খেলতে ভুলে গেছে। তারা সেই আমাদের মতো যে স্কুল থেকে এসে ব্যাগটা ফেলে দিয়ে খেলতাম, আর আমি ওটাকে দেখতেই পাচ্ছি না, তারা সবাই মোবাইলে বুঁদ হয়ে আছে। ফলে এই গাছ লাগানোর যে পরিকল্পনা আমি খুব একটা ইয়াং জেনারেশনের কাছ থেকে পাচ্ছি না, হয়তো পরে পাবো, এই আশা রাখতেই পারি। আচ্ছা স্যার, 5 বছরে আগামী 5 বছরে আপনার কি পরিকল্পনা রয়েছে? কতগুলো গাছ লাগানোর আপনার পরিকল্পনা রয়েছে? না, সংখ্যাটাকে নিয়ে আমি ভাবছি না, আমার প্ল্যানিং আছে যে আজ পর্যন্ত আমি 222টা বটবৃক্ষ লাগিয়েছি 30 অক্টোবর 2025 পর্যন্ত। আমার নেশা হচ্ছে যতদিন আমি বাঁচবো, যতদিন আমার সময় হবে, এবার মানে এখানে তো শুধু তো বাঁচলে হবে না, শরীরও সামলাতে হবে এবং নিজের কাজও সামলাতে হবে। তো যখন যেমন পারবো সারা জীবন গায়ে লাগিয়ে যাব, সেই হিসাবে প্রাথমিক আমার কোনো সংখ্যা নেই। এটা 1000 হতে পারে, 2000 হতে পারে, 10,000 হতে পারে, অর্থাৎ যতদিন বাঁচবো ততদিন আমি বটবৃক্ষ লাগিয়ে যাব। আজকে লাগাচ্ছি পশ্চিমবঙ্গে, কালকে যাব উড়িষ্যা, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। আমার প্ল্যানিং সারা ভারতবর্ষে, আপাতত প্রত্যেকটা রাজ্যে যাওয়ার পরে এরপর ভারতের বাইরে বেরোবো। অর্থাৎ আমার নেশা এবং এই যে কি বলবো আবেগ, প্যাশান, অবসেশন, এ আমাকে তাড়া করে বেড়াবে। ঠিক আছে স্যার, বুঝতে পারলেন তো? প্রথমে স্টেট,
তারপরে ন্যাশনাল লেভেলে যাবেন উনি, তারপরে হচ্ছে ফরেনে। ভাবতে পারছেন কতটা পরিকল্পনা এবং কতটা সৎ ইচ্ছে থাকলে, পরিবেশের প্রতি ভালোবাসা থাকলে এইরকম চিন্তা ভাবনা আসে। অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো স্যার, সরকার, অনেকে বলে, আপনি যেটা বললেন যে সরকারের কাছ থেকে আপনি কোনো হেল্প পাচ্ছেন, টাকা পাচ্ছেন, অনেকে বলছে, যেটা আপনি বললেন, মানুষজন বলছে। স্যার, সত্যি কি গাছ লাগিয়ে টাকা পাওয়া যায়? অন্তত আমি জানি না, কারণ দেখো এইসব বিষয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়। তোমার তুমি নিশ্চয়ই জানো আমি একজন সাংবাদিকতাও করি। একদম একদম। আনন্দবাজার পত্রিকা, বর্তমান, যুগশঙ্খ, দি টেলিগ্রাফ, এই 4টি পেপারে আমি লিখি মূলত। এবার টেলিগ্রাফ পেপারে মূলত সর্বভারতের বিষয় নিয়ে লিখি, আর আনন্দবাজার, বর্তমান, যুগশঙ্খে, এই 3টে পেপারে আমাদের পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভ নিয়ে লিখি। সেখানে আমি অসংখ্যবার যে পঞ্চায়েত থেকে বর্ষাকালে এলে গাছ লাগানো হয় না কেন, এই বিষয়ে আমি অনেক প্রতিবেদন করেছি, পেপারে বেরিয়েছে। তার প্রত্যুত্তরে অনেক রাজনৈতিক নেতা বলেছে যে ভাই তোমার তো মাথা ব্যথা কেন, পঞ্চায়েত কি করবে কি না করবে, আপনি শিক্ষক হয়ে থাকুন, আপনাকে পঞ্চায়েত নিয়ে ভাবতে হবে না। অর্থাৎ সরকার থেকে এই গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে আমার কেমন যেন একটা উষ্মা আছে। আপনি কারোর কাছ থেকে, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কারোর সাপোর্ট পাচ্ছেন না, বরঞ্চ আপনাকে ডিমোটিভেট করার জন্য অনেকেই। একদম, আমার প্রথম থেকেই প্ল্যানিং যে আমি কারো কাছ থেকে কোনো ফেসিলিটি নেব না, কারণ এ আমার ব্যক্তিগত নেশা এবং মৃত্যু পর্যন্ত এই নেশা আমাকে তাড়া করে বেড়াবে। তাই আমি অবশ্যই আমার নিজের তাগিদে পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে, পাখি বাঁচানোর লক্ষ্যে, অক্সিজেন বাঁচানোর লক্ষ্যে সারা জীবন বটবৃক্ষ লাগিয়ে যাব। আচ্ছা স্যার, যদি গাছ কথা বলতে পারত, তাহলে আপনার মনে হয় কি বলতো আপনাকে? এটা একটা নিঃসন্দেহে তুমি কি বলবো, সেন্সরি নিউজ করলে আমাকে। তো এই সেন্সরি বা অলফ্যাক্টরি সেন্স থেকে আমি অবশ্যই বলতে পারি, যদি গাছ কথা বলতে পারতো তাহলে নিঃসন্দেহে গাছ আমাকে এটাই বলতে পারতো যে তুমি যে কাজটা করছো সেটা হয়তো অন্য না করলেও এই কাজ সারা জীবন তুমি চালিয়ে যাও। কারণ একটা গাছে যখন আমি জল দিই, আপনি ভাবতে পারবেন না যে গাছটা যখন তার পরের দিন দেখি কি সুন্দর সবুজ শস্য শ্যামল হয়ে গেছে, আমার মনটা আনন্দে ভরে যায়। এবং যখন দেখি সে হাওয়াতে মাথা নাড়ছে, আমার জন্য মনে হয় সে আমাকে দেখেই ধন্যবাদ জানাচ্ছে। এবং এ অনুভূতি এক মারাত্মক অনুভূতি, একটা গাছকে বাঁচানোর অনুভূতি, একটা গাছের জল দেওয়ার অনুভূতি, একটা মারাত্মক অনুভূতি, যে অনুভূতি সহজে আসে না, স্বর্গীয় অনুভূতি। যদি কেউ মন থেকে গাছকে ভালোবাসে, উপলব্ধি করতে পারবে। একটা গাছকে ভালোবাসতে হবে মন থেকে, যে তার গায়ে একটা যদি লতা পাতা লেগে যায়, যেন মনে হবে লতা পাতাটা আমার লেগে গেছে। তার ডাল কেটে দেওয়া মানে আমার একটা এমপ্যাথি হবে, সিম্প্যাথি, এমপ্যাথি, টেলিপ্যাথি যার নেই সে গায়ে লাগাতে পারবে না। সবাই যদি পরিবর্তন আনতে চায়, অনেকে চাইবে সোশ্যালি পরিবর্তন আনতে, কেউ চাইবে পলিটিক্যালি পরিবর্তন আনতে, কেউ চাইবে আদার্স পরিবর্তন আনতে, এডুকেশন সেক্টর আদার্স কিছু পরিবর্তন চাইতে, আপনি কোন বিষয়ে পরিবর্তন চাইবেন? আমি পরিবর্তন, এই বিষয়টা এইভাবে আমি প্রকাশ করব যে অবশ্যই আমাদের যুগের পর যুগ এগোনোর জন্য আমাদের ডিজিটাল পদ্ধতিতে বাড়ি বানাতে হবে, প্রমোটিং ব্যবসা অবশ্যই চলবে, বড় বড় বাড়িও হবে, বড় বড় রাস্তাও করার প্রয়োজন আছে, শিল্প করার প্রয়োজন আছে। কিন্তু কখনোই গাছকে নির্মূল করে নয়, গাছকে বাঁচানোর অনেক পদ্ধতি আছে। গাছও বাঁচবে, এই প্রকৃতিকেও রাখতে হবে, আর বাড়িও বানাতে হবে। অর্থাৎ তুমি যে প্রশ্নটা করলে পরিবর্তন, সে পরিবর্তনটা আমি এইভাবে করতে চাই যে প্রকৃতিগত পরিবর্তন, যে পাশাপাশি মানুষও বাস করবে এবং বৃক্ষও থাকবে, গাছ থাকবে, তাহলে কারোর অক্সিজেনের সমস্যা হবে না, পাখিদের সমস্যা হবে না। মানে আপনি চাইছেন যে সবাই থাকুক, একদম, যেন সবাই ব্যালেন্স জায়গায় থাকে, যেমন নয় যে বেঁচে থাকার জন্য গাছকে কেটে আমাকে বাসস্থান করতে হবে, এমন কিছু নয়। একদম। আচ্ছা স্যার, নরওয়েতে যে বর্তমান সরকার রয়েছে, ডিফরেস্টেশন পুরো উড়িয়ে দিয়েছে, মানে টোটালি ব্যান্ড করে দিয়েছে, ব্যান্ড। আপনার কি মনে হয় না আমাদের দেশে এরকম করা উচিত? আমাদের দেশে তো অবশ্যই এটা করা উচিত। এই কারণে করা উচিত, আমি মোটামুটি প্রায় এক সপ্তাহে একবার করে হলেও কলকাতা যাই, যে কোনো কারণে হোক, যেহেতু আমি সাহিত্যের সঙ্গে যুক্ত, সাহিত্য বাসর উন্মুক্ত। তো সেখানে আমি দেখি যে কলকাতা দিনের পর দিন একেবারে বৃক্ষ শূন্য হয়ে যাচ্ছে। দু একটা জায়গায় যেখানে পার্ক ফার্ক আছে সেখানে গাছ আছে,
না হলে বড় রাস্তার এপাশেও গাছ নেই, এপাশে গাছ নেই। সেটা হয়তো এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু এক সময় আমরা এর সাংঘাতিক ফল বুঝতে পারবো। তাই ডিফরেস্টেশন সম্পূর্ণ ব্যান না করলেও অবশ্যই ব্যান করা উচিত, এই কারণে যে পরিবেশ যদি না থাকে, যদি অক্সিজেনই না থাকে, তাহলে মানুষের বেঁচে লাগবে, মানুষ তো আর বাঁচবে না। তখন সবাইকে একদিন অক্সিজেন সিলিন্ডার কাঁধে করে নিয়ে বেড়াতে হবে, কোমরে করে বেঁধে নিয়ে বেড়াতে হবে। সে জীবন অতি ভয়ঙ্কর জীবন, এবং সেটা হয়তো আস্তে আস্তে এগিয়ে আসবে আমাদের দিকে, যদি আমরা বৃক্ষরোপণে মানসিকতা না বাড়াই। আচ্ছা স্যার, প্রকৃতিগত যে পরিবর্তন বর্তমানে দেখা যাচ্ছে, গরমকালে প্রচুর গরম, শীতকালে প্রচুর শীত পড়ছে, ঠান্ডা পড়ছে, তারপরে যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হচ্ছে না, ঋতুগত মানে পরিবর্তন হচ্ছে। স্যার আপনার কি মনে হয় এই যে প্রতিনিয়ত গাছ কেটে ফেলা হচ্ছে, গাছকে যত্ন করছে না, প্রকৃতির মানে ডেভেলপমেন্ট করা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করার জন্য গাছগুলো কেটে ফেলছে, সরকার পক্ষ থেকেও কাটছে দেখলাম, তার জন্য প্রকৃতিগত কি পরিবর্তন ওই কারণে হচ্ছে না আদার্স কিছু মনে হয় আপনার? একজন প্রকৃতিবিদ হিসেবে বা বৃক্ষকে ভালোবাসি এমন ব্যক্তি হিসেবে অবশ্যই এটাকে আমরা, তুমি যে কথাটা বলো তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। কেন সহমত? না, আমি একদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টেম্পারেচার মিটার কিনেছিলাম। তো সেই টেম্পারেচার মিটার নিয়ে আমি খোলা জায়গায় যখন ওটাকে ফেললাম, ওটা দেখাচ্ছে 44। যখন একটা বটবৃক্ষের নিচে এলাম তখন সেখানে দেখাচ্ছে 35। অর্থাৎ একই জায়গার 50 মিটার ডিস্টেন্সে ভেরিয়েশন হচ্ছে, বৃক্ষের নিচে 9 ডিগ্রি কম। আমি একটা নিজে পরীক্ষিত সত্য, আমি একটা নিজে সেই টেম্পারেচার মিটার দিয়ে আমি দেখেছি। তার মানে এই যে প্রকৃতিগত পরিবর্তন, এই বৃক্ষ যত কমে যাবে তত পরিবেশ গরম হবে। আর যত মানুষ এসি লাগাবে, মানে আমরা তো ভাবছি যে হ্যাঁ এসি লাগিয়ে আমি ভালো আছি, কিন্তু এসি লাগানোর পরবর্তী যে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু পরিবেশ দূষণ অবশ্যই করছে, এবং তার ফল আমাদেরকে ভুগতে হবেই, একদিন না একদিন ভুগতে হবে। যদি আমরা বৃক্ষরোপণের না মানসিকতা নেই, যদি আমরা গাছ বেশি করে না লাগাই, তাহলে একদিন আমাদের কাছে কিন্তু সেই দুর্দিন ক্রমাগত এগিয়ে আসছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা স্যার, যুব সমাজকে কি বার্তা দিতে চাইছেন? আপনি প্রথমে যেটা বললেন যে যুব সমাজের শুধুমাত্র মোবাইল, যেখানে মোবাইল ফোবিয়া বলবো, একটা মোবাইল ফোবিয়া, এবারে মোবাইল নিয়ে তারা শুধু অন্য কিছু করছে না, শুধুমাত্র গেম দেখছে, রিল স্ক্রল করছে সারাদিন ধরে। স্যার তাদের কি কোনোভাবেই এই পরিবর্তনটাকে দেখানো যায় না যে প্রকৃতিকে ভালোবাসতে হবে, আবার সেই খেলাধুলা যেটা আমরা ফেস করেছি, আপনিও ফেস করেছেন, সকাল থেকে স্কুলে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার পর এসে খেলাধুলা করতাম, ওটা স্যার গোল্ডেন টাইম ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে নেই, এখন নেই। সবাই বলছে ফ্রি ফায়ারে সবাই বসে আছে, বন্ধু বান্ধব কারোর সঙ্গে কথা নেই, মাত্র মোবাইলের দিকে তাকিয়ে মার 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 ইত্যাদি শব্দ করছে, ফ্রি ফায়ার করবে, সেই জিনিসটা হচ্ছে। আপনি এই যুব সমাজে কি বার্তা দিতে চাইছেন? প্রথমত বলবো, যুব সমাজ মোবাইল ফোবিয়া, তুমি যে কথাটা বললে মোবাইল ফোবিয়া, বা আমি এটাকে আরো ডিপলি আতঙ্কিতভাবে এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করব, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাদের যে মারাত্মক ক্ষতি করছে, মোবাইলের ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম। মোবাইল আমার পকেটে আছে, যখন বাইরে একটা মাইক কোনো একটা গান বেজে উঠছে, আমার মনে হচ্ছে আমার ফোনটা বেজে উঠছে, তার ফোন বেজে উঠছে, আমার মনে হচ্ছে আমার ফোন বেজে উঠছে। অর্থাৎ আমি চলে গেছি মোবাইলের জগতে। এই রোগটার নাম হচ্ছে রিংজাইটি রোগ বা ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম। আনকনসিয়াস মাইন্ডেও আমাদের দেখে নিচ্ছে যে আমার ফোনটা বাজছে। হ্যাঁ, তার মানে সবসময় মনে হচ্ছে বোধহয় আমাকে কেউ মেসেজ করছে, আমাকে কেউ ফোন করছে, আমার ফোনটা বেজে উঠছে। কেউ আর যদি আধ ঘন্টা না মোবাইল দেখি, যে মনে হবে যে বোধ হয় ফেসবুকে অনেক কিছু ঘটে গেল, আমি বোধহয় পিছিয়ে যাচ্ছি, ইউটিউবে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই যে মানসিকতা, এটার নাম হচ্ছে ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম। এটা কিন্তু যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার ভিউয়ারদের প্রতি আমার একটাই আহ্বান, যদি কোনো যুব সমাজ এই ভিডিওটা দেখছেন, আমি পরিবেশবিদ হিসেবে যে এই বয়সে আমি বৃক্ষ লাগানোর প্রতি মানসিকতা এলো কেন না, আমি দেখছি যুব সমাজ শুধুমাত্র বসে বসে মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে একদিন এমন আসবে যে সমস্ত যুব সমাজটা মোবাইলে বন্দি হয়ে যাবে। তাদের না থাকবে ভালোবাসা, না থাকবে প্রেম, না থাকবে বিরহ, তারা শুধুমাত্র মোবাইলে বন্ধ হয়ে যাবে। তারা একটা যন্ত্র মানবে পরিণত হবে। এটা ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষ মানুষকে চিনবে না, পাশের বাড়িতে কেউ চিনবে না, নিচের ফ্ল্যাটে কেউ চিনবে না, উপরে ফ্ল্যাটে কেউ চিনবে না।
যেহেতু মোবাইলে সবসময় আসক্ত হয়ে আছে, মোবাইল আসক্ত কারোর সঙ্গে কথা বলছে না, পরিচয় করছে না, কার সঙ্গে সুখে দুঃখে যাচ্ছে না, একদম শুধুমাত্র মোবাইলের দিকে হয়েছে। স্যার ফেসবুকের এই যে ফ্রেন্ডগুলো নিয়ে অনেকে বলে আমার 10,000 ফ্রেন্ড, সে বলে আমার 1,00,000 ফ্রেন্ড, সে বলে 2,00,000 ফ্রেন্ড, যেটা আমি প্রথমে যেটা হ্যাঁ। ভিডিও শুরুতে বললাম, এটাই কোনো ফ্যাক্টর করে? এগুলো যখন আপনি বিপদে পড়বেন, অসুস্থ হয়ে পড়েছেন, কেউ কি আসে স্যার? আসবে না। বিপদে পড়লে আপনার যদি 10 লাখ কিংবা যদি 1 কোটি ফ্রেন্ডও হয়, আপনার পাশের বাড়ির যে ছেলেটি আছে ওই আপনাকে বাঁচাতে আসবে। ওই 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি ফ্রেন্ডের মধ্যে একজনও আপনাকে বাঁচাতে আসবে না, কারণ তারা হচ্ছে আপনার বিনোদন ফ্রেন্ড, তারা হচ্ছে আপনার অনলাইন ফ্রেন্ড। কিন্তু আপনার পাশের বাড়ির যে ছেলেটি আছে তাকে যদি আপনি সাহায্য না করেন, তার যদি আপনি বিপদে না এগিয়ে যান, তাহলে কিন্তু কখনোই আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না। তাই অবশ্যই যে কাজটা আমি করি, আমি অনেক যুব সমাজকে গিয়ে বোঝাই যে বাবু তুই এই মোবাইলটা দেখ, কিন্তু একটু মাঠে খেল যা, একটু মানুষের ধরো যেখানে সামাজিকতা হচ্ছে সেই সামাজিকতায় অংশ নাও। তো তারা কেউ গুরুত্ব দেয়, কেউ গুরুত্ব দেয় না। আমি আমার কাজ করে যাচ্ছি, না আপনি চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা করে যাচ্ছি। যারা দেখছেন, যারা ভিউয়ার্স আছেন, স্যার যে কথাটা কিন্তু বললেন অবশ্যই কিন্তু সবাই শুনবেন। আপনারা যে সমস্ত অভিভাবক কিংবা অভিভাবিকা দেখছেন, আমাদের বলবো স্যারের প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা বার্তা রয়েছে। এই বার্তাগুলো বোঝার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় এটাকে শেয়ার করবেন। শেয়ার করে কিন্তু অবশ্যই আপনার স্টুডেন্ট যারা আপনার ছেলে মেয়ে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে পথে যাচ্ছে ধ্বংসের পথ। এর মধ্যে কোনো ভবিষ্যৎ নেই, শুধুমাত্র একটা জিনিস আছে, এটা হচ্ছে নিজেকে ধ্বংস আর কোনো কিছুই নয়। একদম স্যার শেষে একটাই কথা বলুন, কি বার্তা দিতে চাইবেন যারা ভিউয়ার্স আছে তাদের? তোমার ভিউয়ার্সদেরকে প্রতি, যারা এই ভিডিওটা দেখছে তাদের প্রতি আমার বার্তা বা আহ্বান বা অনুরোধ একটাই থাকবে, যে আপনারা এই বটবৃক্ষ রোপণ যে আমি করছি, আপনাদের বটবৃক্ষ হতে পারে, অশ্বস্থ হতে পারে, যে কোনো বৃক্ষরোপণ আপনারা করুন। বাড়ির সামনে একেবারে নির্মূলভাবে গাছ কেটে দেবেন না। আর আপনাদের ছেলেদেরকে মোবাইলটা একটু দূরে রাখুন, কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে অনেকগুলো রোগ আছে, যেমন সিজোফ্রেনিয়া, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানয়েড সিজোফ্রেনিয়া, এই যে রোগগুলো, বা অটিজম। আপনার ছেলে আপনার মেয়ে দেখবেন বাইরে মিশছে না, আপনি তো ভাবছেন যে আমার ছেলে বোধহয় বাইরে মিশছে না, অনেক গন্ডগোল হবে না, কিন্তু আপনার ছেলেটা হবে অটিস্টিক চাইল্ড। ও আস্তে আস্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ওর মধ্যে সিজোফ্রেনিয়া রোগ হয়েছে। প্যারানয়েড, অর্থাৎ আপনাকে দেখে, আপনার ছেলেকে দেখে কেউ এরকম আঙুল তুলে হাসছে, সে হয়তো অন্য কোনো বিষয়ে হাসছে, কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ের মনে হবে বা আপনার মনে হবে যে বোধহয় ও আমাকে দেখে হাসছে। সেখান থেকে রাগ, অভিমান, মারামারি, হিংসার সৃষ্টি হবে। এর সবই হচ্ছে এই মোবাইলটা হচ্ছে আমাদের কাছে মারণ যন্ত্র। তাই আপনার ছেলে মেয়েদেরকে মোবাইলটা না ধরিয়ে দিয়ে তার সঙ্গে আপনি একটু খেলুন, আপনি একটু সময় দেন, আপনি তাকে পরিবেশকে তাকে, ধরুন আপনি একটা মেলায় গেলেন, বাজারে গেলেন, আপনার ছেলেকে একটা চকলেট দেন, বিস্কুট দেন, তার সঙ্গে একটা গাছ কিনে দেন। তাহলে ছেলেটার মনে হবে যে হ্যাঁ আমার বাবা আমার গাছ উপহার দিয়েছে, আমার মা গাছ উপহার দিয়েছে, তাহলে এইটাকে আমাকে কোনো একটা জায়গায় লাগাতে হবে। এইভাবে তার একটা নেশা এসে যাবে। এইটুকুই আমার তোমাদের প্রতি বা আপনাদের প্রতি বার্তা। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন স্যারের কথাটা, অ্যাপিলটা অবশ্যই আপনারা রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। স্যার প্রথমে আপনার কাছ থেকে শিক্ষকতার কথা জানলাম, তারপরে বটবৃক্ষের ফেরিওয়ালা পুরো ইতিহাসটা আমার অডিয়েন্সরা শুনলো। একদম আপনার হচ্ছে হবি, ঠিক আছে, সেটাও সোসাইটি চেঞ্জের একটা মূল টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে সাংবাদিকতা। আপনি জানেন 4th পিলার অফ আওয়ার ডেমোক্রেসি। কিন্তু স্যার প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করবো, এগুলোর পাশাপাশি এই যে সাংবাদিকতা করছেন এবং সাংবাদিকতার যে বিষয়গুলো দেখি আমরা নিউজ পেপারে পাবলিশ হয়, সেগুলো দেখি সেটা কিন্তু চেঞ্জের, মানে সোসাইটি চেঞ্জের একটা টপিক নিয়ে করে। কোন জায়গায় রাস্তা খারাপ হয়েছে, কোন জায়গায় গাড্ডা হয়েছে, কোন জায়গায় কোনো কিছু পরিবর্তন হয়েছে, শিক্ষক কীরকম হওয়া উচিত, সোসাইটি কেমন হয়েছে, সরকারের কি কাজ হওয়া উচিত, সব কিছু নিয়ে আপনি ক্রিটিসাইজ নয়, আপনি চাইছেন চেঞ্জ নিয়ে আসতে সোসাইটি। স্যার হঠাৎ এরকম সাংবাদিকতার পেশাটা কি করে? আচ্ছা, তোমার প্রশ্নে নিঃসন্দেহে যুক্তি আছে, কারণ হুট করে তো কেউ আর সাংবাদিকতায় আসবে না। আর আমার এই সাংবাদিকতা যে সম্পূর্ণ অবৈতনিক, কারণ এখান থেকে আমি কখনোই 1 পয়সা আসে না, আসাটাও স্বাভাবিক নয়। আর আমি একটা সম্পূর্ণ, যেমন বটবৃক্ষের ফেরিওয়ালা আমার একটা নেশা,
তেমন এই সাংবাদিকতাও আমার নেশা। এর আগেও বলেছি, এখনো বলছি যে আমি আনন্দবাজার পত্রিকায় লিখি, বর্তমানে লিখি, যুব সংঘে লিখি এবং দি টেলিগ্রাফে লিখি। আমার লেখাটা প্রথম শুরু হয় আনন্দবাজার পত্রিকা দিয়ে। এই পাশে তোমার বাড়ির সামনে এই মারিচদান্ডা প্রাইমারি স্কুল বলে একটা প্রাইমারি স্কুল আছে, এটা সম্ভবত উত্তর মারিচদান্ডা বলে মনে হয়, যে বাড়ির সামনে একটা মানে নন্দীগ্রাম ব্লকের মারিচদান্ডার প্রাইমারি স্কুল। একবার কোনো একটা ঝড়ে তার ছাদরা পুরো উড়ে চলে যায়। এবার ওই প্রাইমারি স্কুলে দেখলাম যে ছাদরা উড়ে যাওয়ার পরে প্রায় 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরেও সরকার থেকে অনুদান পেল না। আমি তখন ওই মারিদান্ডা, সম্ভবত উত্তর মারিদান্ডা হবে, ওই উত্তর মারিদান্ডার প্রাইমারি স্কুলে যিনি ছিলেন হেড টিচার, ওনাকে প্রশ্ন করলাম যে স্যার আপনার তো ছেলেমেয়েরা কষ্ট পাচ্ছে, বৃষ্টি হলে জল পড়ছে, তো আপনি কেন সারাচ্ছেন না? না আমি সারাবো কি করে? কেন? না আমি সরকারের কাছে বারবার আবেদন করেছি, একটা পয়সাও আমাকে দেয় না। আমি তখন ভাবলাম যে এই ব্যাপারটাকে নিয়ে যদি আমি একবার আনন্দবাজার ছবি দিই, কারণ তখন আমার কোনো আইডিয়া ছিল না। আমি জানি হয়তো এটাকে আমার এই খবরটা নেবে না। আমি তখন ওই স্কুলের একটা ছবি নিয়ে হেডমাস্টার মানে হেড টিচার এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার সম্ভবত হবে সামনে রেখে আমি একটা ফটো তুলি। তো সেই ফটোটা বললে আমি অবশ্যই এটাকে এই মুহূর্তে আমি আপনাদের কাছে সেন্ড করে দেবো। তো সেই ফটোটা পাঠানোর এবং ওই খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সময় নন্দীগ্রামের বিডিও সম্ভবত কি একটা মল্লিক ছিলেন, খবর পাঠানোর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে আনন্দবাজার থেকে যে এই খবরটা কি জেনুইন? আমি বলি হ্যাঁ জেনুইন হবে না কেন। এবং সঙ্গে সঙ্গে ওটা তার পরের দিন, ওটা সম্ভবত 2018 সালের মাঝামাঝি একটা সময় হবে। তো সেই 2018 সালের মাঝামাঝি ওই খবরটা আনন্দবাজার পত্রিকার পূর্ব মেদিনীপুর পেজে বেরোয়। বেরোনোর সঙ্গে সঙ্গেই অনেক, নাম বলবো না, অনেক রাজনৈতিক নেতা, অনেক প্রশাসনিক নেতা আমাকে ফোন করতে আরম্ভ করে যে কেন আপনি ছবি দিয়েছেন, আপনি শিক্ষকতা করবেন, আপনি কেন ছবি দিয়েছেন? তখন আমি অনুভব করলাম যে তাহলে বোধহয় আমি ঠিক আছি। কারণ একজন মহাপুরুষ বলেছিলেন, যখন তোমার সমালোচক বেড়ে যাবে, যখন দেখবে যে তোমাকে অনেকে তোমার বিরুদ্ধে কথা বলছে, আপনি ঠিক জায়গায় যাচ্ছেন, তুমি ভাববে যে তুমি ঠিক পথে আছো, তার জন্যই তোমার পিছনে সমালোচনা লেগে গেছে। আমি তখন এটাকে একটা চ্যালেঞ্জ নিলাম। তাকে আমি বললাম যে আমি সঠিক দিয়েছি, আপনার যা আইনি প্রসেস আপনি করুন, যদি আমার ভুল হয় আমি অবশ্যই ক্ষমা চাইব এবং শাস্তি দেবো। এবং দেখলাম ওই মেসেজটা, ওই খবরটা পাঠানোর প্রায় 10 দিনের মধ্যে ওই স্কুলের ছাদ তৈরি হয়ে যায়। আমি একদিন স্কুল যাচ্ছি, ওই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় আমার থেকে প্রায় 10 বছরের বড়, তিনি যেন শুধুমাত্র আমার হাতে ধরে, তিনি শুধুমাত্র আমার থেকে বয়সে বড় বলে মানে তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না, যে বাবু তুমি যে উপকারটা করেছো আমি এতদিন অফিসে ছুটে করতে পারিনি, তোমার একটা লেখনির খোঁচায় আমার স্কুলের ছাদ হয়ে গেছে। এবং সেটাই আমার শুরু। তারপর থেকে আনন্দবাজারে আজ পর্যন্ত আমি লিখেছি 169টা প্রতিবেদন আনন্দবাজারে, বর্তমানেও লিখেছি প্রায় 40-45টা মতো, যুব সংখ্যাও প্রায় 50টা মতো, তো এবং টেলিগ্রাফে এরকম ওই ধরনের হবে। তো সেই যে আমার শুরু, আমি এখনো আমার লেখনী থামাইনি। এটা নিয়ে অনেকবার আমাকে অনেক সম্মুখীন হয়েছে, রাজনৈতিক নানা রকম প্রেসার প্রতিবাদের সম্মুখীন হয়েছি, কিন্তু আমি বললাম না, আমি থামবো না, লেখনী আমার থামাবো না। কারণ যেখানে আমি কথা বলতে পারছি না সেখানে আমার লেখনী কথা বলবে, সেখান থেকে আমার সাংবাদিকতা শুরু। স্যার এমন কোনো প্রেসার সামলেছেন এই কাজে আসতে গিয়ে? আপনি তো শুধুমাত্র একটা মানে বাইরের দৃষ্টিটা বললেন, কিন্তু ইন্টারনাল কোনো প্রচুর প্রেসার উপলব্ধি করেছেন যেটা আপনি কখনো ভুলতে পারবেন না, বা কিংবা আমাদের দর্শককে বলবেন? হ্যাঁ দেখো, যেহেতু তোমার চ্যানেলে এসছি, এটা নিয়ে অবশ্যই প্রেসার এসেছে। তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ আছে, মঠের দক্ষিণ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে ঈশ্বরপুরের দিকে। ওই দক্ষিণ দিকে রাস্তাটা ঠিক ঈশ্বরপুরে যাওয়ার জাংশনে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি আছে। তো ওই প্রতিকৃতির সামনে একটা সাইকেল দোকান আছে।
সাইকেল দোকানে কি করতো, যত টায়ার টিউব সব ওই সুভাষচন্দ্র বসুর গলায় পরিয়ে দিত। হ্যাঁ, ওরে বাবা, এটা নিয়ে আমি বারবার প্রতিবাদ করি। সাইকেল দোকানটা আপনার আছে বলে আপনার টায়ার টিউবকে আপনি সুভাষচন্দ্র বসুর মাথায় পরিয়ে দিবেন? আমাকে এটা নিয়ে প্রচুর উনি গালবন্ধ করেন। আমি তখন বেছে নিলাম ফোর্থ পিলারকে, ডেমোক্রেসি, যে দেখি আমার লেখনির পাওয়ার কতটা। মুখের তো পাওয়ার হলো না, আমি তখন কলম ধরলাম। আনন্দবাজার পত্রিকায় তার পরের দিন বেরোলো যে এরকম সুভাষচন্দ্র বসুকে সম্মান করা তো অনেক দূরের কথা, টায়ার টিউবটা গলায় পরিয়ে দেওয়া হয়। সেই সময় চণ্ডীপুর ব্লকের সভা মানে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন সম্মানীয় অপর্ণা ভট্টাচার্য মহোদয়া, এবং দেখলাম মাননীয় ম্যাডাম নিঃসন্দেহে ভালো, কারণ যেই দিন পেপারে এই লেখাটা বেরোলো ওই দিন বিকেলবেলায় সেই সাইকেল দোকানিকে অত্যন্ত যার পর নেই একেবারে রুডলি কথা বললো, এবং ওই দিন সুভাষচন্দ্র বসুটাকে মানে প্রতিকৃতিকে জল টল দিয়ে ধুয়ে তার পরের দিন একবারে ঝকঝকে রং করে দেওয়া হলো। সেখানেই আমার নৈতিক জয় যে আমার লেখনী পেরেছে, একদম লেখনী পেরেছে ওর মুখটাকে বন্ধ করে সুভাষচন্দ্র বসুকে সম্মান করতে। কাজগুলো আপনারা যারা ভিউয়ার্স আছে যারা দেখছেন, স্যারের কাজগুলো দেখেছেন তো? অবশ্যই আমি চাইবো এই ভিডিওটাকে বেশিরভাগ যত আপনাদের ফেসবুক গ্রুপ আছে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার নিজস্ব প্রোফাইলে শেয়ার করুন, যাতে এই সমস্ত বার্তাগুলো সবার কাছে যায় এবং এই সমস্ত কথাগুলো যাতে কিছুটা হলেও তাদের জীবনে প্রভাব আনতে পারে। আচ্ছা স্যার, সাংবাদিকতার মূল জিনিসটা হচ্ছে ফ্রিডম। একদম। এবার বর্তমানে নিউজ চ্যানেলগুলো দেখেছেন, প্রত্যেকটা নিউজ চ্যানেল কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে তারা সাপোর্ট করছে, সেই জন্য তাদের খারাপ দিকগুলো দেখতে পায় না। এটা কিন্তু আমাদের এটা এডুকেশনাল চ্যানেল, কোনো পলিটিক্যাল আমরা অ্যানালাইসিস করতে আসি। আমরা চাইছি যে সাংবাদিকতা একটা ফ্রিভাবে দেওয়া যায়, যেহেতু একটা ফোর্থ মানে পিলার অফ ডেমোক্রেসি। কিন্তু স্যার বর্তমান দিনে এটা কি সম্ভব? এটা সম্ভব করার চেষ্টা করলেও তোমাকে করতে দেবে না, কারণ ওই যে আমি বললাম যে প্রেশার তোমার উপর আসবে। যদি সেই প্রেশারটাকে তুমি চ্যালেঞ্জ করে নিতে পারো তবেই তুমি সাকসেসফুল হবে। কারণ যারা তোমার উপর প্রেশার করছে তারা ভীতু, তাদের নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে, তারা ভীরু কাপুরুষ, তার জন্য তোমাকে তারা আটকানোর চেষ্টা করছে। যদি আমি সৎ হই, যদি আমার লেখনির মধ্যে কোনো রাজনৈতিক প্রভাব থাকার পরেও আমি চ্যালেঞ্জ করে নিই, আমি কোনোভাবেই দমব না। কারণ ওই যে আমি বললাম আনন্দবাজার পত্রিকায় আমি লিখেছি 169টা প্রতিবেদন বিভিন্ন রাজ্যের, মানে এই রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে। তার মধ্যে অনেক তুড়ি মেরে সারানো হয়ে গেছে, এবার কিছু কিছু সমস্যা এখনো পর্যন্ত রয়েই গেছে, কিন্তু বেশিরভাগ সমাধান হয়ে গেছে। স্যার, মিডিয়ার উপর মানুষের আস্থা রয়েছে বর্তমানে? ভালো প্রশ্ন। নিজের উপর আস্থা হারানো পাপ, কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কাণ্ড দেখে আমাদের চুপ করে থাকতে হয়। ধরুন 4 জন লোক মিলে একটা লোককে মারছে, আমি দেখছি এটা অন্যায়, কিন্তু আমি যদি তাকে আত্মবিশ্বাস নিয়ে বলতে যাই তাহলে সমস্যা আমার উপর আসবে, আমার বাড়ির উপর আসবে, আমার ফ্যামিলির উপর আসবে, ফ্যামিলি মেম্বারসদের উপর আসবে। তাই আত্মবিশ্বাস এই কথাটা নিঃসন্দেহে বড় কথা, কিন্তু আত্মবিশ্বাস অনেক ক্ষেত্রে আমাদের চাপের শিকারে নদী স্বীকার করতে হয়। সাংবাদিকতা যারা করে তারা যে নিউজগুলো প্রকাশ করে বর্তমান দিনে বুঝতে পারছি অনেক ফেক নিউজ প্রচুর পরিমাণে হয়, সোশ্যাল মিডিয়া ছাড়ে। কেউ হয়তো দেখা যাবে যে কোনো বন্যাকে বা ফ্লাড হয়েছে সেখানে গিয়ে প্রতিবেদন করছে, দেখা যাবে সেখানে জলে না নেমে একটু জল নেমে পরিষ্কার বলছে আমি অমুক নেমেছি নেমেছে, অনেক ফেক নিউজে যায়। এবারে স্যার আপনি কি মনে করেন এই মিডিয়া যারা আছে, যারা নিউজ যারা দেখায়, জনগণ তাদের এই নিউজের উপর কতটা ভরসা করে বা আস্থা করে কিন্তু রাখে কিন্তু? সেই জন্যই তো একটা চ্যানেল যদি ভুল নিউজ করে তার হয়তো বিশাল পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল, কিন্তু ওই কখনো ভুলটাকে দিয়ে সে সারা জীবন চালাতে পারবে না। মানুষ যখন একবার জেনে গেল যে ভুল করছে, তারপর থেকে কিন্তু তার চ্যানেলটা এবার আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হয়। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে বিশ্বাসযোগ্যতা,
সেই বিশ্বাসযোগ্যতা কথাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ যে খবর করছে সে হয়তো 60% সত্য বলছে, আর 40% বলতে পারছে না, তার একটা প্রেশার আছে, সে বললে তার চ্যানেলের সমস্যা হয়ে যাবে। তার জন্য ওই যে বললাম যে তোমাকে চাপ মুক্ত হয়ে তোমার লেখনীকে শক্ত করতে হবে। একজন ভালো সাংবাদিকের কি কি গুণ থাকা উচিত? আর কি তুমি আমাকে বিপদে ফেলে দিলে আর কি। আপনি বলুন, আপনি থেকে বলুন, পাশের থেকে। ব্যাপারটা কি, ভালো সাংবাদিক এই কথাটার মধ্যে একটা আপাত দৃষ্টি আছে। ভালো মানে কোন দিক দিয়ে ভালো? সে খবরটা পরিবেশন করবে এটা ভালো, না খবরের মানটা ভালো? তা তুমি যে কথাটা বললে যে ভালো খবর শোনার জন্য তাকে তার কি কি গুণ থাকা দরকার, প্রথমেই তার গুণ দরকার যে সে নির্ভীক হতে হবে। 2 নম্বর, রাজনৈতিক চাপ থেকে তাকে মুক্ত হতে হবে। সে যদি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের মেম্বার হয় কিংবা সদস্য হয় কিংবা তার অনুরাগী হয়, তিনি কিন্তু অন্য পার্টির তার সে কথাগুলোকে তিনি কখনোই এখানে আনতে পারবেন না। তাই তাকে রাজনৈতিক মুক্ত হতে হবে, রাজনৈতিক চাপ মুক্ত হতে হবে, নির্ভীক হতে হবে, এবং তাকে ভাবতে হবে যে সমাজের প্রতি আমার নৈতিক কর্তব্য কি। তুমি তো জানো না, বা অবশ্যই জানতে পারো যে আমাদের ভারতবর্ষের নিউজ, আজকে আমি বলছি আজকের সূচক অনুযায়ী ভারতবর্ষের নিউজ হচ্ছে 152। সারা পৃথিবীর মধ্যে ভারতের মিডিয়ার র্যাঙ্ক হচ্ছে 152 ছিল, হয়তো এখন একটু কম বেশি হতে পারে। তাই এই 152তে এলো কেন? এটা 1, 2, 3-এ আসছে না কেন? তার কারণটা হচ্ছে ফেক নিউজ বা ভিউজ পাওয়ার জন্য মিথ্যে খবর। এগুলো থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কখনোই ভালো সাংবাদিক হতে পারবেন না। অনেক কিছু আপনারা শুনলেন স্যারের কাছ থেকে। এই হচ্ছে আমাদের মূল আজকে আলোচ্য বিষয়। 3টে টপিক আমরা স্যারের কাছে জানলাম। একটা হচ্ছে শিক্ষকতার বিষয়টা, 2 নম্বর হচ্ছে আমাদের বটবৃক্ষের ফেরিওয়ালা, 3 নম্বর যেটা হচ্ছে সাংবাদিকতা। 3টে বিষয় যেভাবে স্যার ব্যাখ্যা করলেন, আশা করছি এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে মোটিভেট করেছে, আপনাদের জীবনটা কিছুটা পরিবর্তন, যে মানে দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার জীবনটা দেখেন, এই দৃষ্টিভঙ্গি কিছুটা হলো পরিবর্তন করবে যদি আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করবো এইরকম ভিডিওগুলো যদি পেতে চাইছেন, কিংবা আমাদের এই প্রতিবেদনের উপর যদি আমাদের কোনো কোশ্চেন থাকে বা যদি আমাদের মতামত থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করবো স্যারকে কোনো দিন অন্য কোনো বিষয়ের উপর স্যারকে আবার নতুন করে ডাকার জন্য। যদি আপনারা চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে মহামূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে, পুরোপুরি আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন স্যার। আপনার মতো মানুষরা যদি ভালো থাকে এই পৃথিবীতে, তাহলে কিন্তু পৃথিবীটা পরিবর্তন হতে বাধ্য। আপনারা কি বলেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার।